তখন জানবে নারী আর পুরুষ এক জিনিস নয়, সংসার আর বাইরের জগৎ সম্পূর্ণ দুটো আলাদা। তাহলে সেই বাইরের জগৎটা আমায় চিনিয়ে দিন ড্যাড। আমি নয় এই বাইরের জগৎটা চেনাবি, অন্ধকার জগতের কালা আদমি সিরাজ আব্বাস। তা কে তিনি? ঠাকুর বলেছে পথের ধারে কত নুড়ি পড়ে থাকে রে, কোন নুড়িতে নারায়ণ আছে তাকে বলতে পারে রে, বলতে পারে। তিনি তেমনি এক পরশ পাথর বিশ্বত্রাস কুখ্যাত ডন সিরাজ আব্বাস। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আমাকে এত বড় খেতাব দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ মিস্টার ডিকে সাহেব। আমাকে ধন্যবাদ দিতে হবে না বস, আমরা অন্ধকার জগতের মুকুটের সম্রাট। না, সেই মুকুটের সম্রাটের নাম রয়্যাল বেঙ্গল টাইগার। তাহলে আপনি? আমি তাকে চিনি না, জানি না, দেখিনি পর্যন্ত। তাহলে আপনি? সেই খোদা তাআলা বান্দার বান্দা আমি, তার হুকুম তামিল করে আমার একমাত্র কর্তব্য। কিন্তু আপনি অফিসে না গিয়ে হঠাৎ বাড়িতে? জোয়ারদান হিসাবে আমি মালগুলি কখন পাচ্ছি? শীঘ্রই পেয়ে যাবেন স্যার, কথা যখন দিয়েছি। সেই কথার খেলা বলে টাকা মাল জাহান্নামে যাও। আমার চাই বিশ্বাসঘাতকের জান মন আর রক্ত। তাহলে আপনি কি ড্যাডকে বিশ্বাস করেন না? বিশ্বাস? আমি আমার নিজের হাত পা চোখ মুখ কাউকে বিশ্বাস করি না। কিন্তু আপনার বাবার কথায় বিশ্বাস করে আমি এই নিরপরাধ অটো চালককে খুনি সাজিয়ে আপনাকে মুক্ত করে দিয়েছিলাম। তার বিনিময়ে আমার ড্যাডের কাছ থেকে নিয়েছিলেন 50 লক্ষ টাকা, যা আপনার ওজনের থেকে অনেক অনেক বেশি। তাই নাকি? এটা তো আমার জানা ছিল না। জানার দরকার কি? মালিকদের কাজের ব্যাপারে চামচার নাক না গলা নেই ভালো। এই মুখ সামলে কথা বলবে। আমি কিন্তু ও বসের উপরে বুঝি যে নাও খুশি হলাম। তুমি কিন্তু আমায় অপমান করছো আসিস। না, মান অপমানের জ্ঞান নিয়ে কেউ অন্ধকার জগতে কাজ করা যায় না। সেই মান সম্মানকে দু পায়ে গোলে পিষে চূর্ণ করে যাও, মদ নিয়ে এসো। মদ? মদ? এবার তো মদের আসর। তাতে কি হয়েছে? সম্রান্দার বাড়িতে মদ আর নাচ গানের আসর ছাড়া অতিথি আপ্যায়ন হবে কি দিয়ে? যাও। ও ইয়েস, আশিস কার্তিককে মদ নিয়ে আসতে বলো, আর সানিয়াকে নাচের জন্য তৈরি হতে বলো। আমরা কাজ সেরে আমি এক্ষুনি আসছি। যাচ্ছি ড্যাড, কিন্তু আপনার এই অন্যায় আদেশ আমি মেনে নিতে পারলাম না। এ জিন্দেগি এক জুয়া, সে জীবন জুয়াই এই সিরাজ আব্বাস কোনোদিন হারেনি আর আজও হারবে না। কিন্তু বস, আমার জিন্দেগিতে কোনো কিন্তু নেই। জীবনে যেটা চাই ইনি হও পাই, আর না পেলে তার পরিণতি হয় ভয়ল ভয়ঙ্কর। তাই বসের সেবায় দেরি করাটা মোটেও উচিত কাজ নয়। শালা জ্ঞান দিচ্ছে মাইরি, শালা যেন ঘোড়ায় জিন চড়িয়ে এসেছে। তার মানে মদটা আনার টাইমটা তো দিতে হবে নাকি? নাও এবার গেল। লেকিন আসমানের হুরি কই বেয়াদব? এখনই আসবেন মিস্টার হুনু। মা কালী গো, এবার পুজোতে এ দুটো বদার বলিনেস মা, বলিনেস। মারহাবা। কই হে? জুবি জুবি
जुब्बा ए मेरा दिल यार का दीवाना 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 प्यार का परवाना आता है मुझको प्यार में जल जाना मुश्किल है प्यार तेरा बच के जाना ये मेरा दिल यार का दीवाना पल पल एक हलचल दिल में एक तूफान है आने को है ओ मंजिल जिसको मुझे अरमां है पल पल एक हलचल दिल में एक तूफान है आने को है ओ मंजिल जिसको मुझे अरमां है भूलगा ना तुझे जान लो नजराना ए मेरा दिल यार का दीवाना 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 प्यार का परवाना ভাই কি সুন্দরী ভাই কি সুন্দরী তোমার দিকে হাত বাড়িয়ে দিয়েছে ভারতবর্ষের সেরা ডন সিরাজ আব্বাস এই সিরাজ আব্বাস তুমি আগুন ধরে দিয়েছে বিজন তাই তোমাকে নিয়ে হতে পারে না আপনি অন্ধকার জগতের সম্রাট কিন্তু এই আলোর জগতে সূর্যটাকে ধরতে গেলে পুড়ে ছাই হয়ে যাবে মত তবে জানোয়ার সেট আপ রাস্কেল আমার লড়াইটা সিংহের সঙ্গে তোর মতো ইঁদুরের সঙ্গে নয় আরে সেই ইঁদুরের কামড় থেকে তো আগে বাঁচ তারপর সিংহের সাথে লড়বে তাই নাকি? তাহলে তো এই সিংহের থাবা তুই সহ্য কর হুঁশিয়ার বেরো ইয়াদ রাখিস তোদের মতো শয়তানের রাজা এই সিরাজ আব্বাস বলে এতই যদি দরদ তাহলে ঘরের সম্মানকে পরের কোলে শুয়ে কোটিপতি হতে চাস কেন যারা চায় তারা তোদেরই মতো মান আর হুঁশান অমানুষ কিন্তু তোদের ভাষায় আমি মাতাল হতে পারি আমার কাছে এই পৃথিবী সবকিছুর ঊর্ধ্বে এই ঘরের সম্মান আর সেই সম্মানে কেউ আঘাত আনার চেষ্টা করলে আমি অ্যাটম বোমার মতো হয়ে ফেটে পড়বো এই পৃথিবীর বুকে আবার একটা সৃষ্টি করব হিরোশিমা আর নাগাসাকি জানি না আমি জানি না আমি এখন মহাপাপের প্রায়শ্চিত্ত করে চলেছি স্বামী সন্তানদের হারিয়ে পরের বাড়ি ঝিগড়ি করে আমাদের কোনো রকমের দিন চলে যায় কিন্তু এরপরে আমি কি করব মেয়েটাও বড় হয়েছে তারপর আর বিয়ের ব্যবস্থা আমার মাথাটা ঘুরছে কেন কি অসহ্য যন্ত্রণা। আমি এক চাকরানি বাবু আমি বাবুদের বাড়িতে কাজ ছেড়ে ভাত নিয়ে আসতে গিয়ে হঠাৎ মাথাটা ঘুরিয়ে গেল তাই বাবুদের বাড়িতে না খেয়ে ভাত নিয়ে আসতে গেলেন কেন একার মুখে যে ভাতগুলো উঠবে না বাবু তাই বাড়িতে গিয়ে মা মেয়ে দুজনেই খাবো বাড়িতে আপনার মেয়েও আছে তার জন্য পরের বাড়ির এঁটো ভাত ওগুলো খেয়ে তো সে কলেজে যাবে বাবু কিন্তু ভাতগুলো যে পড়ে গেল আজ যে মেয়েটা কি খেয়ে কলেজে যাবে সেটা অন্তত একদিন আমায় ভাবতে দিন এই নিন 100 টাকা আজ হোটেল থাকতে ভাত নিয়ে যাবেন না বাবু না আমি
গরিব, আমি ভিখারিনী নই, আমি পরের বাড়ি ঝিগিরি করে আমি ভিক্ষে করে খাই না। ভিক্ষের পয়সায় মেয়েকে লেখাপড়া শিখিয়ে আমি মানুষ করতে চাই না। আপনার মেয়ে কোন ক্লাসে পড়ে? সে ওকালতি পড়ছে বাবু, ওকালতি পড়ছে। কিন্তু এত কিছু থাকতে মেয়েকে ওকালতি পড়াচ্ছেন কেন? এ দেশের বুকে সত্য, ন্যায়, ধর্ম সব পাপাকারে বন্দী হয়ে ডুকরে ডুকরে কাটছে। তাই অন্যায় অধর্মের কবলে পড়ে আমার নিষ্পাপ স্বামী হয়েছে চোর, আসামি, খুনি। তাই স্বামীকে নির্দোষ প্রমাণ করতে মেয়েকে ওকালতি পড়াচ্ছেন। কিন্তু আপনি কি জানেন এ দেশের কালো টাকার খেলায় আইন, প্রশাসন, বিচার ব্যবস্থা হয়েছে অন্ধ। সেই অন্ধ বিচার কি এ সমাজের সত্য, ন্যায়, ধর্মকে প্রতিষ্ঠিত করতে দেবে? তবু আমি হাল ছাড়বো না বাবু। এই সততা নিষ্ঠার জোরে এই সমাজের বুকে গড়ে তুলবো সত্যমেব জয়তে। আপনার উদ্দেশ্যকে আমি সাধুবাদ জানাই, কিন্তু কিন্তু আপনার স্বামীর নাম কি? ও মা, এ কি তুমি এখানে দাঁড়িয়ে আছো আর আমি কিন্তু কলেজ যাওয়ার জন্য? এ কি ভাতগুলো এখানে পড়ে গেল কি করে মা? দেখ মা, আমার হঠাৎ মাথাটা ঘুরিয়ে গেল তাই। কই 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 দেখি দেখি, এ কি জ্বরে যে গা পড়ে যাচ্ছে মা। যাও মা যাও, তুমি বাড়ির ভেতরে যাও, আমি ভাতগুলো গুড়িয়ে এক্ষুনি যাচ্ছি মা। এ তুমি কি করছো মা? এই ধুলোয় পোড়া ভাতগুলো আমাদের আজকের খাদ্য বাবু, ধুলো বলে ফেলে দিলে সারাদিনে কি খেয়ে থাকবো বাবু? হাওয়া খেয়ে থাকবি, হাওয়া। এ কি আপনি? কুটুম্বিতে পরে করিস। আর এখানে আমি তোর আগে শুনতে আসিনি। যা মাকে নিয়ে বাড়ি যা। কিন্তু এই ভাতগুলো এই ওষুধ পা দিয়ে মরতে যাবি কোথায়? সরকারি হাসপাতাল বলতো শয়তানের আখড়া। ডাক্তার আছে, ওষুধ নেই, ওষুধ আছে, বেড নেই। কুকুর বিড়াল সবাই একসঙ্গে শুয়ে মৃত্যুর দিন গুনছে। কিন্তু বাবা, তাহলে তো রাতে কলেজে যাবে। না না, তা কেন? আমি টাকা দিচ্ছি, হোটেল থাকতে ভাত নিয়ে যাবে। না, আমি ঝুমুরকে বলেছি আপনাদের বাড়িতে দুজনে ভাত পৌঁছে দেবে। দেবে নয় গুরু, ভাত ছাড়া ফটাফট আমাদের বাড়িতে ঢাকাতে রেখে এসেছি। ঝুমুর! আরে এই তুমি কাঁদছো কেন? কেঁদে কোনো সমস্যার সমাধান হয় না। তুমি কাঁদলে তকালটি পাশ করে আমাদের বস্তির মুকুটুর করবে কে? তুমি আমাদের মতো গরিব মানুষের জন্য তুমি এত চিন্তা করো মা? না মাসিমা, আমি চিন্তা করে কি? এই বস্তির সকলের চিন্তা সারা যার মাথায় গিজগিজ করে সে হলো আমাদের গুরু। বাবা, আমি তোমাকে কি বলে আশীর্বাদ করব? দেখুন, কারো আশীর্বাদে কেউ মরে না, কারো অভিশাপে কেউ বাঁচে না। যান, মেয়েকে নিয়ে বাড়ি যান। সেদিন আপনার উপর খুব রাগ হয়েছিল, কিন্তু আজ বুঝলাম মানুষ চেনা যে বড় কঠিন। তাই তো সেই প্রকৃত মানুষকে জানিয়ে গেলাম আমার আমার শ্রদ্ধার প্রণাম। চলো মা। নমস্কার জয় স্যার, ভালো আছেন? এতদিন ভালো না থাকলেও এবার আমি ভালো থাকার চেষ্টা করব বাবা। তার মানে? সব কথার মানে হয়তো বোঝাতে পারবো না, তবে 40 বছর আগে এই বুকে জমে থাকা একটা যন্ত্রণার পাহাড় আজ আরো বেশি করে জেঁকে বসলো। তবু আমাকে ভালো থাকতেই হবে বাবা। আমি ভালো থাকবই, আমি ভালো থাকবই। যাও বাবা, জয় সাহেব কি বলে গেল কিছুই মাথায় ঢুকলো না। ওদের মতো জ্ঞানী গুণীদের মানুষের কথা তুই বুঝতে পারবি? তুই তাহলে বস্তিতে পড়ে থাকবি কেন? যাক বাবা, ওদের কথা বসে আমার কাজ নেই, আমি শুধু তোর কথা বুঝতে পারলেই হবে। আচ্ছা ঝুমুর, আমি যে কোনো কাজ তোকে বললে তুই সেই কাজ বিদ্যুৎ গতিতে করিস কেন? সে কথা বললে মতো বৃত্তি, বুদ্ধি আর সাহস কোনোটাই আমার নেই। তাই বুঝি তোর মুখ ফাটলেও মুখ ফুটে কোনদিন সে কথা তোকে বলতে পারিনি। কি কি বলতে পারিসনি? আমি তোমারে ভালো বেসেছি, তোমারে ভালো বেসেছি, চির সাথী হয়ে এসেছি, তোমারে ভালো
ভালোবাসি প্রণয়েরই নীল আকাশে দুটি তারা হয়ে মোরা জ্বলব ভালোবাসি ভালোবাসি পৃথিবীতে তাই বলি বারে বার মোর চেয়ে সুখী কে গো আছে আর পৃথিবীতে তাই বলি বারে বার মোর চেয়ে সুখী কে গো আছে আর তোমার আমার মিলন সাগরে আমরা খুশিতে এসেছি তোমারে ভালো এসেছি তোমারে ভালো এসেছি চির সাথী হয়ে এসেছি তোমারে ভালো এসেছি তোমারে ভালো এসেছি তোমারে ভালো এসেছি এ তুই কোন ভুল পথে হাঁটতিস ঝুমুর? এই গুন্ডা মাস্তান ভাস্করের জীবনে কি দাম যা দিয়ে তোর ভালোবাসার দাম মেটাবে? ওরে পাগল ভালোবাসার বাজারে পূর্ণ নয় তার টাকা পয়সা দিয়ে তার দাম মেটাবি তোর এক বুক ভালোবাসা হবে আমার ভালোবাসার একমাত্র উপযুক্ত পাওনা কিন্তু কিন্তু যদি কোনোদিন আমাকে এই বস্তি ছেড়ে বহু দূরে চলে যেতে হয়, সেদিন পারলে আমাদের সঙ্গে নিস আর না পারলে তোর চলার পথে আমি কাটা হয়ে দাঁড়াবো না রে ভাস্কর সেদিন থেকে তোর স্মৃতি বুকে নিয়ে আমি আমার জীবনের বাকি দিনগুলো কাটিয়ে দেবো ভাস্কর আমি কাটিয়ে দেবো আমারও পরানো যাহা চায় তুমি তাই গো আমারও পরানো যাহা চায় তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই কিছু নাই গো আমারও পরানো যাহা চায় তুমি তাই গো আমারও পরানো যাহা চায় আমারও পরানো যাহা চায় আমারও পরানো যাহা চায় নমস্কার মিস্টার তোলাবাজ। এই মিছি মিছি ভালোবাসার মাখামাখিটা বন্ধ করে একটু সরে দাঁড়ালে খুব খুশি হই। এই এই ভদ্রলোকের বাচ্চা এখানে কি তোর বাবা চাকর আছে কিন্তু পথ ছেড়ে সরে দাঁড়াবে চাকর না থাকলেও তুই যখন আছিস। আমি কি তোর টেলা বাদে নাকি বাদি নয় তুই হলি আমার ভালোবাসার পাত্রী, তাই তোকে আমার চাই। এই বড় লোকের ইডিয়েট মনে ছেলে একে ফোন ফোন বলছি বলুন। শুনতে তোর চাই কি বলছিস তুই? না মানে ওকে আমার খুব ভালো লেগেছে তাই। ওকে বিয়ে করবি? বেশ, এই নে মোবাইল, ফোন করে বাবাকে বলে দে যে ও আজই ও তোকে বিয়ে করছে। নে ফোন কর। ভাস্কর কি বলছিস তুই আহ তুই চুপ কর, নে ফোন কর। আপনি কি বলছেন? আমি ফুর্তি করতে চাস তাই না? শালা বড় লোকের বকে যাওয়া ছেলে, তোলা টিপলে এখন অন্য পাশের ভাত উঠে আসবে। সাবধান, একদম বাজে কথা বলবেন না। বাপের টাকা যদি এত গরম থাকতে চাস তাহলে প্রতিটা বলি যা, এই বস্তিতে দেখাতে এলে ওই টাকা সমেত তোকে আমি ইন্দা ভোগম্মা অর্থাৎ মায়ের ভোগে পাঠিয়ে দেবো।
পিছু ছাড়ছে না। ওদের কি করে বোঝাবো? দেশের নেতা মন্ত্রীরা ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে মারামারি করে চলেছে। সে দেশের মানুষ হয়ে আমি ওদেরকে ভাগ দেবো কেন? না না, তুই জাহান্নামে যা, আমি আমি কে কে ওখানে? কেন তুমি চেঁচামেচি করো? না না, দেব না, তোমাকেও দেব না। এদেশের জিনিসের চেয়ে অংশীদার বেশি, সবাই চায় আরো বেশি পেতে। না না ভাই, আমি ভাগ নিতে আসিনি। তুমি ভদ্রলোকের বাড়িতে চিৎকার চেঁচামেচি করছো তাই। ভদ্রলোক? এদেশের মানুষ যারা, তারা আবার ভদ্রলোক? কেন, মাননীয় জজ সাহেব কি ভদ্রলোক নন? ওরা যদি ভদ্র হয় তাহলে রাস্তার কুকুরি বেড়ালে তো ভদ্র নয় ভাই। তার মানে মাননীয় সত্যব্রত চ্যাটার্জি চলে যাচ্ছে, চলে যাচ্ছে, আমার সর্বাঙ্গ যেন চলে যাচ্ছে। শান্ত হো ভাই, তুমি শান্ত হো। আচ্ছা, তোমায় যেন খুব চেনা চেনা লাগছে। লাগবেই তো, লাগবেই তো, আমরা দুজনেই যে একই পথের মধ্যে। তার মানে তুমি কি সেই 722 নম্বর কয়েদি চিন্ময়? না, আমি চিতা, রাবণের চিতা, যার বুকে জ্বলে চলেছে অভিনব প্রতিশোধের আগুন। কিন্তু কেন, কার উপর তোমার এত প্রতিহিংসা? বলবো না, কিছুতেই বলবো না। তোমাকে বললে যে চিতা নিভে যেতে পারে। না, বিপদ দিও না চিন্ময়, আমি জানি তোমার প্রতিশোধের লক্ষ্যবস্তু আমি, কিন্তু তুমি বিশ্বাস করো। কাকে বিশ্বাস করবো? যার একটা কলমের খোঁজায় মিথ্যা অপবাদের বোঝা মাথায় নিয়ে আমি 10টা বছর জেল খেটেছি, যার জন্য হারিয়ে গেছে আমার স্ত্রী কন্যা। তা আমি জানি চিন্ময়, ওরা সাক্ষী আর প্রমাণের জোরে। জজ সাহেব, আমি ফুটপাতের পাশে পড়ে দেখেছি অনেক ভদ্র মুখস্থানী মানুষের শয়তানের কীর্তি করা। পারবেন পারবেন আমার সাক্ষীতে তাদের সাজা দিতে? পারবেন না, পারবেন না। ভারতবর্ষের বুকে আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নির্ভীতে কাঁদে। ঈশ্বর, ওকে আমি কি করে বোঝাবো যে বিচারকের আসনে বসা একটা মানুষ সেখানে সাক্ষ্য আর প্রমাণের কাছে কত অসহায়। সেখানে ব্যক্তিগত সত্য, ধর্ম, ন্যায় নীতির কোনো মূল্য নেই। বাবু, বিচার শেষ হয়ে গেছে অঞ্জন, রায় জানতে পারবে কিছুদিন পরে। আমার আদর্শে নিজের ছেলেদের মানুষ করতে পারিনি, এর চেয়ে বড় লজ্জা আর কি হতে পারে? আপনি কি বলছেন কর্তা বাবু? ঠিকই বলছি, রঞ্জনটা তো আগেই ও মানুষে পরিণত হয়েছি। আমার একমাত্র আশা রঞ্জন একটা বস্তির মেয়েকে ভালোবেসেছে। না কর্তা বাবু, অমন সোনার টুকরো ছেলে বড় বাবু। হ্যাঁ কাকা, বাবা যা বলেছি তা বর্ণে বর্ণে সত্য। সত্যই তো, আমি একটা বস্তির মেয়েকে ভালোবাসি। একজন জজ সাহেবের ছেলে হয়ে এ কথা বলতে পারলে বড় বাবু? জজ সাহেবের ছেলে বলেই তো মেয়েটাকে ভালোবেসতে পেরেছি কাকা। আজ আমি তোমার ছেলে হলে এ কাজ করতে পারতাম না। অঞ্জন, আমি সাহস পেয়েছি এই জন্যই যে আমি এমন একজন মানুষের ছেলে, সত্য, ন্যায়, ধর্ম যার বর্ম, উঁচু নিচু
ধনী দরিদ্র যার কাছে ভেদাভেদ নেই থাকতেও পারে না। সারা জীবন বিচারকের আসনে বসে ন্যায় বিচার করেছেন বাবা। এবার আমি দেখতে চাই আপনার সংসার আদালতের বিচারে একজন অসহায় দরিদ্র শিক্ষিত মেয়ের জীবনের শেষ পরিণতি কি হয়। বিচার শেষ হয়ে গেছে অঞ্জন, রায় জানতে পারবে কিছুদিন পরে। কেন কর্তা বাবু, বিচার শেষে বিচারের রায়? না সুরেশ, তুমি হয়তো জানো না, দণ্ডিতের সাথে দণ্ডদাতাও কাঁধে জবে সমান আঘাতে, সর্বশ্রেষ্ঠ সেই বিচার। তাই আমি চাই বাবা মানবিকতার আদালতে আমার সংসার পাক তেমনি এক সর্বশ্রেষ্ঠ বিচার। ব্যাস, দিলে তো সব ঘুট পাকি, এবার সামলাও। তার জন্য তো আমার গার্জেন আছেন এই কাকা। আর তুমি থাকতে আমি কি ডরাই কবু ওই ভিখারি রাঘবে? থামো থামো, খুব হয়েছে। এবার বলো তো, মেয়ে দেখতে কেমন, থাকে কোথায়, কি করে, আমার নাম কি? অত শত জানি না কাকা, তবে মেয়েটি তোমার মেয়ে হলে খুব সুন্দর মানাতো, আর তোমার মতো মিষ্টি স্বভাবের, আর নামটাও মিষ্টি সোনালি। সোনালি? কি করে সম্ভব? পরশ পাথর একবার হারিয়ে গেলে আর তো তাকে খুঁজে পাওয়া যায় না। কি হলো কাকা, কি হলো? তোমার কি কোনো অসুস্থ শরীর? আমি বরং ডাক্তার ডাকতে যাচ্ছি। ডাক্তার ডাকতে হবে না, তোমার বিয়ের খবরে আমার সব রোগ সেরে গেছে কাকা। আচ্ছা, তুমি তাকে একদিন এ বাড়িতে নিয়ে আসতে পারবে? মেয়েটার বাবার নাম জানো? তা হয়তো পারবো, কিন্তু এই সংসারে তাদের মা মেয়ে ছাড়া আর কেউ নেই। তুমি তাকে একদিন এ বাড়িতে নিয়ে আসতে পারবে? তা হয়তো পারবো, কিন্তু কাকা তুমি কি তাদের চেনো? বাঁচাও কাকা, পুলিশ আমাকে তাড়া করছে। কিন্তু তোমার অপরাধটা কি? সব কথা পরে বলবো, আগে তুমি আমাকে বাঁচাও। ভূতের মুখে রাম নাম, যাকে সকাল সন্ধে অপমান না করলে ঘুম আসে না, আজ ঠেলাই পড়ে তাকে বলছে কাকা। তোমাদের কথা মতো চলবো, এরপর থেকে আমি আর কোনো খারাপ কাজ করব না। শুধু এবারের মতো আমাকে তুমি বাঁচাও। না, অপরাধের সাজা তোমাকে পেতেই হবে। না বড় বাবু, মানুষ ভুল করে, মানুষই তা সংশোধন করে। তাই এবারের মতো ছোট বাবুকে না, আপনি ভুল করছেন কাকা। দুধ কলা খাওয়ালেও ওই বিষধর সাপের মুখ থেকে কখনো অমৃত ওঠে না। বাবু, শেষবারের মতো ওকে আমি বাঁচাবই। ছোট বাবু, তুমি এ বাড়ির চিলকোঠাতে লুকিয়ে থাকো, পুলিশ এলে আমি ম্যানেজ করে নেব। ঠিক আছে কাকা, ঠিক আছে। দেখো দাদা, তুমি যেন আবার সস্তায় নাম কিনতে পুলিশের কাছে ধর্মপুত্র যুধিষ্ঠির সাজতে যেও না, তাহলে কিন্তু আমিও ছিলে করে দিয়ে চললাম। কাকা দেখলে, এর পরেও ওকে তুমি শোধরানোর আশা করো? ও তো তোমার ছোট ভাই, রক্তের সম্পর্ক তো অস্বীকার করতে পারবে না বড় বাবু। কাকা, রক্তের সম্পর্কে দোহাই দিয়ে অন্যায়কে প্রশ্রয় দেওয়া যায় না কাকা। আশা করি আপনারাও তা দেবেন না। দেখি দারোগা বাবু, আপনি বাধ্য হয়ে আসতে হলো, কারণ রঞ্জন বাবু মাদক দ্রব্য নিয়েই এ বাড়িতেই প্রবেশ করেছেন। কোথাও একটা আপনার ভুল হচ্ছে দারোগা বাবু। ছোট বাবু এ বাড়িতে এলে আমরা নিশ্চয়ই তাকে দেখতে পেতাম। কিন্তু আমি নিশ্চিত যে রঞ্জন বাবু এই বাড়িতেই ঢুকেছেন। আপনি ঠিকই দেখেছেন দারোগাবু, এই নিন আপনার আসামি। রঞ্জন বাবু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। চোরাচালান ও মাদক দ্রব্য পাচার করি
দেশের যুব শক্তিকে পঙ্গু করে দেওয়ার অপরাধে আমি আপনাকে গ্রেফতার করলাম। তবে দেখ বলে বাবা নাম করে এক চোখ কিন্তু তুই তুই এখানে কি করবি? এই শৃঙ্খল পড়েছি তখন তোর নেশার জমাতে একটু নাচ গান। বাহ क्या बात नवीन मॉडर्न डिजाइन सुंदरी बेग नाच गान। अरे साला ये तो स्वर्गेर लंडन गाना বাইরে। চল তোকে সেই নন্দনকাননে আমি পৌঁছে দিই। চল সাজে সাধু কাজে কালী মাতার সোহা আয়ন দিকে সাহা আমি
আর পাপে সাক্ষী নেবে কারণ পাবে দিলীপ কুমার ছাড়া থেকে রয়েছি বিকে সার। এবার সময় সংসার যাবে সেই বিকে সাহেব কেরামতি। আমার হাতে রক্ত মুখে চাইছে না, তাকে আমার সঙ্গে তো কারো শত্রুতা নেই, তাহলে আমার হাতেই রক্ত মুখে চুরি ঠাকুর নাম জপ করার জন্য যে নয় এটা নিশ্চয় বিশ্বাস করতে পারে। দেখি আপনি মনে করেন রক্ত মাখা চুরি আমাকে ঠিক টেনে এনেছে, তার মানে আপনার কথা জলের মতো সোজা, ইউ আর আন্ডার অ্যারেস্ট। প্রফেসর বিনোদ মুখার্জিকে খুন করার অপরাধে আমি আপনাকে গ্রেপ্তার করলাম। আপনি বিশ্বাস করুন স্যার, আমি ওই খুনের দীর্ঘ বিষয়টা কিছুই জানি না। জানার কথা নয়, কারণ যারা মুখোশ পরে বর্ণচরা মানুষ হয়ে বাঁচতে চায়। বিকে স্যার বাড়িতে যাবে এবারে বড় সাহসী অফিসার, যে সাহসে আপনার ছেলে প্রকাশ্য দিনের বেলায় প্রফেসর বিনোদ মুখার্জিকে খুন করেছে, আমিও সেই সাহসে আমার ছেলে কখনো কাজ করতে পারে না। আপনার অন্য বিশ্বাস স্যার, আজ আমি নিজের চোখেই দেখেছি। কি দেখেছে দেখেন, আপনি পোশাক পরে প্রফেসরকে রিস্কা থেকে টেনে নামিয়ে তাকে খুন করে ছুরি হাতে ছুটে আছে এ বাড়িতেই ঢুকেছেন। আমি আমাদের প্রমাণ করে দেবো আমার ছেলে। কিন্তু বাবা, আমি তো এই বাড়ি থেকে কোথাও বেরোই, তা আমি জানি মাইল কিন্তু সন্ধ্যা বছর উনি যেন করে অ্যারেস্ট করেছেন, এর মোকাবিলা আমি আইনি পথেই করব। কিন্তু এটা বুঝতে আমার অসুবিধা হয়নি বাবা, যে আইনকে পথে চালানো কে এবং কেন। চলুন স্যার চলুন। ঠাকুর বলেছেন পথের পাশে কত নুড়ি করে থাকে রে, কোন নুড়িতে নারায়ণ আছে তাকে বলতে পারে রে, বলতে পারে। আমি পারি, তাই পথ থেকে একটা পাথর কুড়িয়ে এনেছিলাম, যাই নারায়ণ হয়ে গেল। মানুষ হরি বল হরি বল, তা অবশ্য ঠিক, তা অবশ্য ঠিক। একথা জিজ্ঞাসা করতে তোমার লজ্জা করছে না? তোমার এক ছেলে খুন করে এলো আর সেই অপরাধে তুমি অন্য ছেলেকে জেলে ঢুকাবে? তুমি কি ছেলেদের বাবা না বাবা নামে একটা কসাই? না বামনি, আমি দেখি সর্বশ্রেষ্ঠ বাবা, তাই যে নিজের ছেলের খুনের বেলা চাপিয়ে দিলাম রাস্তার নির্বুতার খামে। না না আমার সন্তান, না তোমার বাবা। আকাশ থেকে ছিটকে বেড়া এক অভিশপ্ত রাও, কিন্তু আজ আমার অহংকার, তাই আজকের দিনে সব থেকে হাসি খুশি আনন্দের দিন, সেই আনন্দে বসবে এই বাড়িতে ককটেল পার্টি। সেই পার্টি নিশ্চয়ই আমাকে বাইরে হয়ে নাচতে হবে। না মামনি, থাকেন ব্যবসার কোটি কোটি টাকাই তো তোমার নিজকারের পরকাল, তাতে নিজের মেয়েকে ওই এক শুয়োরের বাচ্চার সামনে নাচাতেও তোমার বিবেকে বাঁধেনি। আমরাও সারি, হ্যাঁ আমার সম্মানের উপক্রম হলেও সেদিন তুমি তোমার ঘরে ঘরে লুকিয়েছে। আজ আজ যাকে বাচ্চার নলিকুত্তা বলে আনন্দ করছো, সেদিন কিন্তু সে নিজের প্রাণের মায়া না করে আমার ওই শয়তানের হাতে উদ্ধার করেছো আর রক্ষা করেছিল আমার নারীত্ব সম্মান। আহা মামনি, আহা তুমি বুঝতে পারছো না। হ্যাঁ হ্যাঁ সত্যি সত্যি আমি বুঝতে পারিনি যে কে আমার আপন আর কে আমার পর। ওর নিশ্চয় বুঝতে পারবে মা, যাদের সঙ্গে তোমার রক্তের সম্পর্ক তারা
সে মানুষ নয়, সে দেবতা। আমার মতো লাঞ্ছিতার সম্মান রক্ষাকারী, লাজ বস্ত্র প্রদানকারী বংশী প্রধান শ্রীকৃষ্ণ। তাই তোমরা তা সাব্যস্ত চেষ্টা করলেও আমি রোধ করবো তা চেষ্টা করার, কারণ আমি বিদেশে লেখাপড়া করলেও আমি কিন্তু এক মনোপ্রাণে ভারতীয় নারী। হ্যাঁ, বহুলা সীতা সাবিত্রী দেশ এই ভারতবর্ষে নারী ততক্ষণ দেশ থাকে যতক্ষণ নারীতে সম্মান অটুট থাকে। তাই নারী জীবন প্রদানকারী ওই দেবাই আর তুই থাকবে অন্ধকার পাতাল ঘরে, এটাই তো লড়ার লিখো। তার বাইরে পা ফেরার চেষ্টা করলে যে জ্ঞান চক্রতা করে তুই এত বড় বিচার করতে শিখেছিস, সেই চক্র তুলে নিয়ে তোর জগৎ করে দেবো অন্ধকার। বস্তির এলাকাটা বড্ড আর হবে না কেন? গরিব বস্তি নয় তো অন্ধকার জগতের বাসিন্দার এদেশে নেতারা তাদের কাছ থেকে নিতে শিখেছে। আমি কিন্তু দিতে জানি না, কারণ আমি তো আর নেতা নই যে প্রতিশ্রুতির পুড়িয়ে পুড়িয়ে। আবার তুমি আমার সঙ্গে এসেছো? না এসেছে পারি না জানি, তাই তো বারে বারে পানির ঝুঁকি নিয়ে এই বস্তি এলাকায় ছুটে আসি। এই পরিস্থিতি কত ভয়ঙ্কর হতে পারে সে খবর রাখো তুমি। সময় কোথায়? সব সময় তো সারা দেহ মন জুড়ে শুধু তুমি আর তুমি নাই। তার আগে এসো দুজনে মিলে একটু বসে মনে মনে করি। আর কোনদিন এই বছরতে অসুবিধা করতে এলে তুমি অবশ্যই খারাপ। অবশ্যই সেটা আমাকে না সুন্দরী, দেব তোমাকে। তোমার এই অত্যাচার হয়তো মনের অবসরে এসে গেছে, সারা পাড়া হাতে ছাড়িয়ে দিতে এসে গেছে। সারা পথ থেকে যে মরে লাগে। এই বস্তি থেকে তোর মতো লোভে আবর্জনা সাফ করতে আমি ছাড় নিয়ে এসেছি। এই তো সাহস তো কম নয় যে তুই তারের গায়ে হাত তুলিস।
মাসিমার কথা আমি তোকে ছেড়ে দিলাম। কাজ করলে আমি গাড়ি চাপা দিয়ে মারবো। তোমাদের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু ওখানে গিয়ে শুনলাম তোমরা নাকি একটা কি ঝামেলায় জড়িয়ে পড়েছো। তেমন কিছু নয় মা, এই সেই অঞ্চল যাকে তুমি বলেছিলাম। ভালো আছেন মাসিমা? হ্যাঁ বাবা, হ্যাঁ আমি খুব ভালো আছি, কিন্তু তোমার বাবা মা আর সকলে? আমার মা নেই, তবে আমার এই সমাজে আমার একমাত্র কাকা আছেন, তিনি সোনালীকে দেখতে চেয়েছেন। বলুন আপনি কি, আপনার পরিচয়? আমি প্রাক্তন জজ সাহেব সত্যপতি চ্যাটার্জির বড় ছেলে অর্ণব চ্যাটার্জি। বর্তমানে আমি আইসিএস পাস করি, বুঝলাম। কিন্তু সোনালী, ওনার সঙ্গে তোমার পরিচয়টা? কিন্তু অন্যদিকে ভালোবাসে তো নাকি বড় লোকের সুখের নাগরদোলায় তুলতে গিয়ে? না দাদা, সত্যই আমি সোনালীকে অন্তর দিয়ে ভালোবাসি। আমার বাবা দাদা তাই চান। হতে পারে মাসিমা, হতে পারে, কিন্তু আমার বর্তমান গার্জেন কাকা তিনি একজন পথের মানুষ। হ্যাঁ, তিনি পথ থেকে কুড়িয়ে পাওয়া এক সহজ সরল মানুষ। তিনি আমার সোনালীকে দেখতে চেয়েছেন। না, সোনালী যাবে না। গরিবের মেয়ে বলে কারো বাড়ি বয়ে গিয়ে তাদের পছন্দের বউ হতে হবে, এটা যে কোনো মেয়েদের প্রসম্মান জানো। সব তীব্র অবস্থান করতে তুমি তোমার কাকাকে একবার এখানে নিয়েছো, আশা করে এই বস্তিতে এলে ওনার কোনো অসম্মান হবে না। ঠিক আছে দাদা, ঠিক আছে, আমি গিয়ে আমার কাকাকে গিয়ে বলবো তুমি যদি আসতে চান। যাবো মাসিমা, যাবো। দু একদিনের মধ্যে ওই কাকাকে নিয়ে আমি আপনাদের বাড়িতে আসবো। আসি দাদা, আসি মাসিমা, আসি আসি সোনালী। খুব কষ্ট করে জানে বোন। দাদা, জীবনের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে কিছু কষ্ট করতে মেনে নিতেই হবে। তাছাড়া পাথর হাতে পেয়ে তাকে পরস্পর ভাবা ঠিক না। ছেলে পেয়েছি বলে এখানে সসম্মানে বেঁচে আছি বাবা, নইলে এই সমাজে বেঁচে থাকা বড় কঠিন বাবা, বড় কঠিন। আয় মা। বেঁচে থাকা নয় মা, মানুষ ছেলেটাও বড় কঠিন। তাই তো তুমি তোমার ছেলেকে চিনতে পারোনি, আর আমিও পারিনি তোমায় মা বলে রেখে। তোমার দুটো ছাপিয়ে পড়তো, ছাপিয়ে পড়তো। ঝাঁপ দিচ্ছ বুঝি? মানে পুকুরে না সমুদ্রে? মানে পুকুরে ঝাঁপ দিয়ে মরলে অতি উত্তম, তবে ডেড বডিটা খুঁজে পাওয়া যাবে। কিন্তু সমুদ্রে ঝাঁপ দিয়ে মরলে নোনা জলের ঢেউয়ের ঝাঁকটায় আগে ঠিকই চিনেছেন, তবে ময়ূর ছাড়া। তোর
তোর বাজে কথা শোনার মতো সময় আমার নেই। আপনারা বলুন, বাজে কথা বলার ছেলে, তোমাকে কাজের কথা বলার জন্য আমি গরু খুঁজার মতো খুঁজছি। তোকে কেউ চাইলে গরু খোঁজা খুঁজবে, কিন্তু আমাকে চাইলে আমার ঘাট হয়েছে দাদা। তুমি কি জানো ছোট বাবু ডিকে সাহেবের ছেলে নয়? কার্তিক, কি বলছিস তুই? কার্তিক ঠিক কথা বলছে দাদা। সত্যি দেবাশিস? দেবের কথা থাক, কিন্তু তুমি কে? কি তোমার পরিচয়? আমি ডিকে স্যারের মেয়ে, আর আপনার ছোট বোন সানিয়া। না 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 না, এ হয় না, এ হতে পারে না। কেন কেন দাদা হতে পারে না? শয়তান ডিকে স্যারের মেয়ে কখনো আমার বোন হতে পারে না। কেন? বাবার খুনের অপরাধে মেয়ের কাছে করছেন? তাছাড়া আমার বোন হতে হলে দাদার সঙ্গে আপনি একদিন ভুলে যেতে হবে। মনে রাখতে হবে ভাই বোনের এক পরিচ্ছন্ন সম্পর্ক। দাদা, আমার ম্যাডাম একটা অনুরোধ নিয়ে এসেছে তোমার কাছে। বলতে বল। দাদা, যত টাকা লাগে আমি দেবো, শুধু দেবার জামিনের ব্যবস্থাটা করে দাও। আরে আমার শয়তানদের ওই বড়দার খুনের অপরাধে ওই দেবার খুলে চাপিয়েছে। আরে এটা সত্যি কথা বল, তুই দেবাকে ভালোবাসিস? আমি কি কে সুসাইড করব? আমার বিলেতি ম্যাডাম ডুবে ডুবে সমুদ্রের নোনা জল খেয়ে ফেলেছে, কিন্তু আমি বুঝতেও পারিনি। আগে ময়ূরচড়া ম্যাডাম, রাগ দেখিয়ে কোনো কাজ হবে না। আপনার সব জায়গায় ধরা পড়ে গেছে। তাতে কি হয়েছে? ভালোবাসা অন্যায় নয় আর পাপও নয়। যাক, তুই বাড়ি যা, দেবা ঠিক সময় বাড়ি ফিরবে। দাদা দাদা, আমি সব সাহায্য করবো, কিন্তু যদি আমার মায়ের কেউ হাত না পায়, আমার না হয়ে যায়। এই জুনুর, তুই কি বলছিস? আমার ম্যাডাম হলো গিয়ে মহারানী, ওই রাতে আমার হয়েছিল কি, আমি সারা বহু দূরে চেষ্টাতে একটা মুনির মনে জোগাড় করছি, আর আমাকে বলে কি না, কেমন আছে বৌদি? তুমি আমার দাদার বউ হতে চলেছো, তুমি আমার বৌদি ছাড়া কি হবে? রাগের মতো না বড় ভুল বলে ফেলেছি বস, এইবারের মতো আমি ক্ষমা কথা। এই নাক মোলা, এই কান মোলা, দাদা ভাই আমি তোর ক্ষমা করে দিচ্ছি বৌদি। নানদি আগে থেকে সাবধান করতে পারিস নি? শোন তোরা, আমি এখন থানায় যাচ্ছি। কেন দাদা, হঠাৎ এই অসময়ে থানায় কেন? সানিয়ার কথার মর্যাদা রাখতো আর তোমার জামিন করাতে। দেখি সানিয়া, কার্তিক, তোরা ময়ূরের খোঁজে বেরিয়েছিলাম ছোট বাবু। ম্যাডামের কি অবন্ধি অবস্থা দেখে কাঁদছিস কেন? বুকে নয়, আনন্দে, মনের মানুষকে ফিরে পেয়ে। মনের মানুষ কে? তুমি কি বলছেন আপনি? সানিয়া তো তোমার বোন নয়, আর ও তোমার বোন, তুমিও দাঁড়ানো। সেই কারণে খুন করেছিল বড়বাবু, আর জেলে গেছিলেন আপনি। কি বলছিস চাকরি? হ্যাঁ, ঠিকই বলছি। সেই জন্য স্যার আপনাকে মদে ডুবে রাখতো আর দুজনকে একই পোশাক পরাতো, যাতে তার দোষটা আপনার ঘাড়ে সহজে চাপানো যায়। না, আমি বিশ্বাস করতে পারছি না। সানিয়া এই অন্যায়ের প্রতিবাদ করেছিল বলে ওর বাপ ছেলে মিলে ম্যাডামকে গুপ্ত ঘরে লুকিয়ে রেখেছিল। আমি সেখান থেকে উদ্ধার করে, তাহলে তো আমাদের কারোরই এই বাড়িতে ফেরা নিরাপদ নয়। না, তবুও তোমরা ফিরবে, তবে কৌশলে আর হাজার কাজের মাঝে। মনে রেখো, এই সানিয়াই তোমার চলার পথের পথিক, তোমার জীবন মরণের সাথী। সানিয়া, আমি ঠিক এটাই চেয়েছিলাম যে কবে রাম সীতার পায়ের কাছে হনুমান হয়ে বসতে পারে। না, তার আগেই আমাকে জানতে হবে আমি কে, কি আমার পরিচয়, আর আমি ডিকে স্যার হাতের পুতুলি বা হলাম কেন, সেটা পরে জানতে পারবে। তিল তিল করে গড়ে তোলা কত সাম্রাজ্যের কথা একদিনে বা জানতে হবে কেন? তাহলে আমরা এখন কি করব? আমি যা বলবো আমার কথা মতো নিখুঁত অভিনয় করে তোমরা সবাই আমাকে সব তথ্য জানাবে। আর শোনো, পদক্ষেপ হিসেব করে ফেলে আমার মিশন সাকসেস করো। তোমরা সবাই আমার কাছে ফিরবে, আর ঠিক তখনই আমি তোমার গলা ধরে গাইবো।